পুতুল নাচ ঠিক যেভাবে হতো, শিল্পী সনাতন দিন্দা তার প্রতিমা ওপরের এই যে দড়িটা তোমরা দেখতে পাচ্ছ, অসাধারণ সুন্দর। মহাদেব আশীর্বাদ করছেন। হ্যাঁ, এই প্রতিমা দেখলে 10 মাথা নিয়ে রাবণের এই প্রতিমার মধ্যে যে কাজগুলো হয়েছে, এখনকার ছেলেরা মেয়েরা হয়তো দেখেইনি যে পুতুল নাচ কি। দুজনই সনাতন দিন্দা এবং তাপস দত্ত দুটোই খুব বড় নাম। মহাদেবের আশীর্বাদ সেটা তো আমাদের প্রত্যেক দিনই দরকার, কিন্তু এরকম আশীর্বাদ একটা সময় কিন্তু প্রত্যেক দিনই মানুষজন দেখতেন। তার কারণ পুতুল নাচ। সে পুতুল নাচ গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে একটা সময় প্রচুর বিখ্যাত ছিল। যে পুতুল নাচ আজ প্রায় ক্ষীণ হয়ে গেছে বাংলা জুড়ে। এই প্রজন্মের মানুষজন, অর্থাৎ আমিও বলা যেতে পারে, আমি কিন্তু পুতুল নাচ স্বচক্ষে একবার কি দুবারই দেখেছি, আজ আর দেখা যায় না। এই নিয়েই এবার পূর্ব মেদিনীপুরের আন্তরিকের সরস্বতী পুজোর নিবেদন, পুতুল নাচের ভিটে প্রাচীন বিস্ময়ভূমি ভারত। এটা একদম মণ্ডপের ফ্রন্ট সেকশন। কিন্তু এখানে আমি আসলাম কি করে, সেই সুদূর কলকাতা থেকে কিভাবে আমি আসলাম? প্রথমে তোমাকে হাওড়া স্টেশন থেকে চলে আসতে হবে কাঁথি স্টেশনে, এরপর একটা টোটো বা অটো নিয়ে চলে আসুন সেন্ট্রাল বাস স্ট্যান্ড। সেখান থেকেই পায়ে হেঁটে পৌঁছে যাবেন আন্তরিকের এই সরস্বতী পুজোর প্যান্ডেলে। এবছর এই পুজো 6ষ্ঠতম বর্ষে পদার্পণ করলো। থিমের নাম অথ পুতুল নাচের কত কথা। মাতৃকল্পে সনাতন দিন্দা, সৃজনে তাপস দত্ত। এখানকার যে অ্যাড্রেসটা সেটা এখানে দেখতে পাচ্ছেন, করকুলি, কাঁথি, পূর্ব মেদিনীপুর, পিকে কলেজের নিকট। এই মণ্ডপের একদম মানে প্রথমেই ঢুকলেই তোমরা যেটা দেখতে পারবে, এরকম একটি সেকশন যেখানে লাইভ পুতুল নাচ, মানে এই পোর্শনটাতে লাইভ পুতুল নাচ সেটা হতে চলেছে। এরপর বাদিক ডান দিক সব দিকেই রয়েছে পুতুল নাচের বিভিন্ন মানে জিনিসপত্র, যেটা আমরা দেখে থাকতাম। আমি একটা দিক থেকে শুরু করি। দেখো এখানে বেশ কিছু লেখা, হনুমানের লঙ্কা কাণ্ড, তারপর এখানে তারকাসুর বধ, পুতনা রাক্ষসী বধ, এগুলো আমরা দেখেছি, আমরা টিভিতেও দেখেছি বিভিন্ন শোয়ের মাধ্যমে। এই যে এটা দেখানো হচ্ছে এখানে, দেখো উপরে যেটা লেখা আছে, মা মনসা পুতুল থিয়েটার, ঠিক আছে। এই সীতার হরণপালা, সেই হরণপালাটা এখানে দেখানো হয়েছে। এগুলো যদিও মুভ হবে না, কিন্তু পুতুল নাচ ঠিক যেভাবে হতো সেই বিষয়টাকে টোটাল এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। প্রত্যেকটি ক্যারেক্টার এখানে ফুটে উঠেছে, এই মা সীতা থেকে শুরু করে প্রত্যেকটি আর একটা ক্যারেক্টার তোমাদেরকে দেখাবো, একটা চরিত্র তোমাদেরকে দেখাবো। যেহেতু এখনও নির্মীয়মান মণ্ডপ দেখো তৈরি করছেন এখানে, এগুলো কিন্তু যখন রাতের আলো এখানে জ্বলবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। রাবণ দেখলেই তোমরা চিনতে পারছো, 10 মাথা নিয়ে রাবণ এখানে ঠায় হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এই রাবণকেও পুতুল নাচে দেখানো হবে এখানে। বাংলায় একসময় এই পুতুল নাচ তো ভীষণই বিখ্যাত ছিল। দ্রৌপদীর বস্ত্রহরণ, গান্ধারীর জননী, সমস্ত কিছুই এখানে এই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। যেহেতু এখন দিনের আলো, তাই জন্য এখন যেমনটা লাগছে রাতের আলোতে কিন্তু একদম অন্যরকম লাগবে। তার কারণ ওপরে দেখতে পাচ্ছ এই হ্যারিকেনগুলো রয়েছে, ছোটো 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 এই ডুমগুলো রয়েছে। একদম পুতুল নাচের যে মানে ব্যাপারটা, যে যখন হয় পুতুল নাচ ঠিক যেমনটা থাকে ঠিক সেইভাবেই বিষয়টাকে সাজানো হয়েছে। এবার আমি চলে আসি আরও একটা দিক। এখানে আরও বিভিন্ন রকমের জিনিসপত্র যেগুলো পুতুল নাচের বিষয়বস্তু ছিল সেসব এখানে দেখানো হয়েছে, যার মধ্যে অবশ্যই অন্যতম লক্ষ্মীর বনবাস। আমরা এখানে লক্ষ্মী এবং নারায়ণকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি বলে রাখি, এই যে আইডলগুলো হতো না তখনকার দিনের, এই আইডলগুলো এগুলো কিন্তু পুরোপুরি এই তোমার কাগজ দিয়ে তৈরি করা হতো, ঠিক আছে। তো এইভাবে কাগজ দিয়ে তৈরি করা হতো, এবং ওপরের এই যে দড়িটা তোমরা দেখতে পাচ্ছ, একজন মানে পিছন দিক থেকে একজন কিন্তু এরকম নাড়াতো, মানে পুরোপুরি যখন এই আর একজন পুরো বলতো যে মানে যেই ক্যারেক্টারগুলোর কথোপকথন সেগুলো বলতো। এইভাবেই পুতুল নাচ মানে শুরু হয়, বা পুতুল নাচের পালাগুলো সেগুলো কিন্তু হয়ে আসছে বাংলায়। তবে আমার খুব ইন্টারেস্টিং লাগে এই সমস্ত ব্যাপারগুলো, যখন আমি দেখতাম আগে যখন সময় পেতাম দেখতাম শীতলা মঙ্গল, তারপরে এখানে বেহুলা লক্ষিন্দর, সবটা এখানে এইভাবে দেখানো হয়েছে। সেই সব কাহিনী আমার চোখে চোখে ভাসছে। আমি জানি না তোমরা কখনো পুতুল নাচ দেখেছো নাকি, যদি দেখে থাকো তাহলে ভিডিওটা পজ করে এক্ষুনি আমাকে জানিও। বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব গাজন উৎসব। গাজন এবং চড়ক কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ উৎসব। আর এই পূর্ব মেদিনীপুর অঞ্চল জুড়ে কিন্তু এই গাজন বিখ্যাত। সেই শিবের গাজন এখানে দেখানো হয়েছে। পিছনে বিরাট পর্বত রয়েছে এবং এখানে মহাদেব আশীর্বাদ করছেন।
আমাকেও একটু আগে আশীর্বাদ করলেন, আমি ভিডিওর একদম শুরুতেই যেটা বললাম। আর এখানে রয়েছেন এক সাধু। এই পাশের এই টোটাল অংশটা জুড়েই বিভিন্ন গল্প, সেগুলোর যে ব্যানার অর্থাৎ এই যে লেখা রয়েছে পুরোপুরি হাতে লেখা এগুলো। হ্যাঁ, এই হাতে লেখা ব্যানার কিন্তু এখন আর বলা যেতে পারে দেখতে পাওয়া যায়ই না, ঠিক আছে। এখন ডিজিটালের যুগে মনসা মঙ্গল, তারপরে আরও মহিরাবণ বধ, এগুলো আমরা দেখেছি। মানে এখনও গ্রামাঞ্চলে, মানে আমি বিশেষ করে আমি যখন নবদ্বীপে যাই তখন কিন্তু এই মহিরাবণ বধ রাসের সময় দেখেছি, ঠিক আছে। এই বিভিন্ন কাহিনী এখানে এভাবে ফুটিয়ে তোলার মানে মানুষ রিলেট করুক সেটা, যে আজ পুতুল নাচ প্রায় দেখা যায় না বললেই চলে। একটি দেওয়ালে লেখা রয়েছে পশ্চিমবঙ্গের পুতুল নাচ একটি পরম্পরা, আর এখানে ছবি আঁকা রয়েছে। এ তো গেল থিমের কথা, এবার ঠাকুর তো দেখাতে হবে। দেখাই তোমাদেরকে এই অসাধারণ সুন্দর ঠাকুর। দুই পাশে আমরা পুতুল নাচের এই ইতিকথা দেখতে দেখতে একদম মাঝের অংশতে দেখতে পাবো ঠাকুর ঘর, যেখানে মাতৃ প্রতিমা তৈরি করেছেন শিল্পী সনাতন দিন্দা। এবং এই জায়গাটা তো অর্থাৎ ঠাকুর ঘর, এই জায়গাটা তো কিন্তু পুতুল নাচ সেটা ফুটিয়ে তোলা হয়েছে। দেখো এই ওপরের অংশটাতে মানুষজন নাচ করছেন, বিভিন্ন বাংলার সংস্কৃতি সেগুলোকে এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শিল্পী সনাতন দিন্দা, তার প্রতিমার কথা আর মানে আমি যতই বলবো ততই যেন কম বলে যাওয়া হবে, ঠিক আছে। তার কারণ আমরা দেখেছি তার প্রতিমা এতটাই সুন্দর হয়ে থাকে এবং মানে একটা দারুণ অনুভূতি সৃষ্টি হয় সে প্রতিমা দেখলে। ঠিক তেমনি এই প্রতিমা দেখলেও তুমি এক মানে আলাদা অনুভূতি তোমার মধ্যে জাগরিত হবে। এক অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা। এখানে মায়ের টোটাল এই বডি থেকে শুরু করে টোটাল যে প্রতিমা, সে প্রতিমার মধ্যে কাজ দেখো তুমি, অত্যন্ত সুন্দর। তুমি যেই সাইড থেকেই দেখো না কেন, মানে একটা আলাদা ভঙ্গিমায় মা কিন্তু এখানে নৃত্যের ভঙ্গিমায় রয়েছে। একদম নিচের অংশে মায়ের বাহন হাঁস, এবং তারপর এত সুন্দর কারুকার্যে মা এখানে সেজে উঠেছেন। হ্যাঁ, এই প্রতিমা দেখলে সত্যি বিসর্জন দিতে ইচ্ছা করে না। কিন্তু আমি আরও একটা সাইড থেকে দেখানোর চেষ্টা করছি, এ সাইড থেকে কেমনটা লাগছে। সচরাচর আমরা মা সরস্বতীকে দেখে থাকি দুই হাতে, কিন্তু এখানে কিন্তু 4 হাতে মা সরস্বতী রয়েছেন। আমরা কলকাতায় বিভিন্ন প্রতিমা দেখেছি, মানে শিল্পী সনাতন দিন্দার প্রতিমা দেখেছি, কিন্তু সরস্বতী ঠাকুর আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে কিন্তু সরস্বতী ঠাকুর, শিল্পী সনাতন দিন্দার সরস্বতী ঠাকুর, তাও আবার কলকাতা থেকে বাইরে বেরিয়ে এই প্রথমবারই দেখলাম, ঠিক আছে। আমি একটুখানি ক্লোজে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই প্রতিমার মধ্যে যে কাজগুলি হয়েছে, মানে মুকুটের অংশ থেকে শুরু করে প্রত্যেকটি লেয়ারে যে কাজগুলি হয়েছে সেগুলি কিন্তু সত্যি অসাধারণ। সাথে সাথে মানে কালার কম্বিনেশন, মানে কোন কালারটার সাথে কোনটা ফুটবে সেটাও কিন্তু খুব মানানসই। এমনকি যেখানে প্রতিমাটি রাখা রয়েছে তার এই দুটো সাইডে ওই যে যখন ওই পুতুল নাচের শোগুলি হয়ে থাকে তখন কিন্তু এরকম পর্দা দেওয়া থাকে, সেরকমটা কিন্তু এরকম পর্দার মতো তৈরি করা। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন তাপসদা, সবাই চেনো, কলকাতার পুজো করে থাকেন। তাপসদা নমস্কার। নমস্কার। এবার সরস্বতী পুজোতে এই ধরনের যে কাজ, সেটার ব্যাপারে প্রথমে জানতে যাবো তোমার এক্সপিরিয়েন্সটা। হ্যাঁ, এটাই হচ্ছে বড় ব্যাপার। মানে দুর্গাপুজো, কালী পুজোতে তো কলকাতা হয়, তো এটাও মানে এখানেও এত দূর, কাঁথি মানেই আমরা ভাবি যে গ্রাম, এখানে কিন্তু ব্যাপারটা তা না। এখানে খুব ডেভেলপ একটা জায়গা, ছেলেরা সবাই, বাচ্চা ছেলেরা পুজোটা করে, সবাই খুব শিক্ষিত, কালচার একটা ছেলে সবাই, আর এত ভালোভাবে এটা পুজোটাকে বুঝে গেছে। 6 বছর পুজো করছে এই বাচ্চারা, মানে একটা বিষয় ভাবনা যখন হয়, এই যে বারে বারে ডিস্টার্ব না, এ না, কলকাতাতে আমরা যেটা অভ্যস্ত, বাকি জায়গায় হয় এখানে এটা কি, এখানে কেন হচ্ছে, এইসব ব্যাপারগুলো না, একটা বিষয় ভাবনা ধরে কাজ। যেহেতু আমি মিদনাপুরে কাজ করতে এলাম, তখন সনাতনদাকে আলোচনা হলো, সনাতনদা ঠাকুরটা করেছে, অসাধারণ একটা ঠাকুর। সনাতনদাও কাঁথিতে প্রথম। তো আমরা ভাবলাম যে কাঁথি মানে পূর্ব মিদনাপুরে যখন কাজ করছি, তা এখানকার কোনো একটা বিষয় নিয়ে কাজ করি। তখনই দেখতে দেখতে দেখলাম যে পুতুল নাচটা, যেটা একটা সময়ে মিদনাপুরে বিভিন্ন গ্রামে গঞ্জে ছড়িয়েছিল, ওটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এখনকার ছেলেরা মেয়েরা হয়তো দেখেই নি যে পুতুল নাচ কী। তো এই হারিয়ে যাওয়া একটা শিল্পকে, আর এরাও এখানে দেবদ্বীপ আছে যারা সম্বেদ, এরা আমাদের বুম্বা, তো এরা সবাই মিলে দেখলাম খুব একটা আগ্রহ প্রকাশ করলো যে হ্যাঁ, আমাদের পুরনো শিল্পটাকে আমরা একটু মানুষের সামনে তুলে ধরি। তো এই নিয়েই কাজটা আর কি, তাই নাম অথ পুতুল নাচের কথা। বেশ, এই তো গেল থিমের কথা। এবার জানতে চাইবো যে কতদিন সময় লাগলো টোটাল দাঁড় করাতে? সময় আসলে একটু ফাঁকা ছিলাম বলে একটু আগে থেকেই, ওই 15-20 দিনে করলাম কাজটা। এখানে
এই যে ঠাকুরটি করা হয়েছে এখানে শিল্পী সনাতন দিদি হ্যাঁ। করেছেন, পুতুল নাচের ইতিকথা আর সাথে এই ঠাকুরটি দুটোর সাথে সামঞ্জস্য রেখে কি করা হয়েছে? হ্যাঁ, ওরকমই একটা স্বাচ্ছন্দ্য আছে, যেখানে পুতুল নাচরা যেভাবে মানে পুতুলগুলোকে তো নাচানো হয় বেসিক্যালি ওই ওটা থেকেই যে পুতুল নাচ, তো মায়ের মধ্যেও ওরকমই একটা ভঙ্গি, সেটা সনাতন দা নিজের মতো করে একদমই এটা হয়তো আমাকে উপহার দিল বা ক্লাবকে উপহার দিল, সনাতন দার একটা কাজ আমরা দেখতে পাবো সরস্বতী পুজোতেও। আচ্ছা, বেশ। 4 হাতে সরস্বতী এবং 4টি হাতে আমি অন্য 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 জিনিসপত্র দেখতে পাচ্ছি, এটার ব্যাপারে যদি একটু ব্যাখ্যা করো। এইটা আমরা সনাতন দা এটা খুব ভালো, আরও বেশি আমি যতটুকু বুঝতে পেরেছি তার থেকে হয়তো সনাতন দা আরও বেশি পড়াশোনা করে কাজটা করেছে। আচ্ছা, এবার যেটা জানতে চাইবো, এই কলকাতা ছেড়ে এই যে একটুখানি ভিতরে দিকে ঢুকে আসা, একটুখানি ভিতরের অংশে ঢুকে আসা, এখানকার পুজো কি মনে হচ্ছে যে কলকাতার মতো খানিকটা এগোতে পারছে? আমার যেটা মনে হলো এখানে এসে যে এক্সপিরিয়েন্সটা হলো যে কাঁথিতে পতাকাটা বয়ে নিয়ে যাচ্ছে আন্তরিক, যে এইভাবেও পুজো করা যায়, একটা বিষয় ভাবনার পুজো, এটা অনেকের থেকে এগিয়ে। হয়তো আর 10 বছর বাদে দেখা যাবে সবাই এদেরকে এই ট্রেন্ডিংটা ধরেই সরস্বতী পুজোটাকে এইভাবেই করতে চাইছে, এটা মনে হলো। থ্যাংক ইউ দাদা, আবারও সবাই ভালো দেখতে চাই থেকো, হ্যাঁ। সমস্ত জায়গায় পুজো করো। Thank you. সবাই যেন আসুক, আস্তে আস্তে কাঁথিতেও পুজো দেখতে আসুক, এটাই চাই। ক্লাব আন্তরিকের অন্যতম সদস্য দেবদীপ, এবার তুমি বলো তোমাদের এই পুজোটার ব্যাপারে। আমরা এই বছর 6তম বর্ষে পদার্পণ করছি। চেষ্টা করছি প্রথম থেকেই, যেভাবে আমরা স্কুল লাইফে প্রথম জীবনে সরস্বতী পুজো বা যে কোনো পুজো অর্গানাইজ করার যে প্রথম স্বাদটা আমরা পেয়েছিলাম, সেই জিনিসটাকেই আমরা এগিয়ে নিয়ে চলার চেষ্টা করছি। যেভাবে পুজো করা হয়, যেভাবে আমাদের এই অঞ্চলে পুজো হয়ে এসেছে, সেই জায়গা থেকে একটু ব্রেক করে আমরা চেষ্টা করি নতুন কিছু করার, প্রতি বছর নতুনত্ব কিছু একটা করার। এই বছরও ওই একই প্রচেষ্টায় আমরা নেমেছি, বাদবাকি সবটাই মায়ের ইচ্ছে। হঠাৎ করে কলকাতার শিল্পীদের কেন এখানে, মানে আমি সেটা তো জানতে চাই। কলকাতার শিল্পী বলে ব্যাপারটা নয়, আমরা অ্যাকচুয়ালি শিল্পটাকে ভালোবাসি। যে জায়গায় ভালো শিল্প হয় সেই জায়গার শিল্পীদেরকে এনে কোনো একটা কর্মকাণ্ড করে দেখাতে পারলেই আমরা খুশি হই। সেটা কলকাতার শিল্পী বলে এরকম কোনো আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। সনাতন দিন্দা এবং তাপস দত্ত দুজনের যুগলবন্দিতে কাজ, তাদের এক্সপিরিয়েন্স, মানে তাদের কাজ করার এক্সপিরিয়েন্স আর তোমাদের সাথে তাদের কথোপকথন। প্রথমত ওনাদের সাথে কাজ করাটা আমাদের কাছে খুব, ওনাদের আশীর্বাদ পাওয়াটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আমাদের এদিক থেকে, আমাদের কাঁথির অঞ্চল থেকে যারা কলকাতায় ঠাকুর দেখতে, দুর্গাপুজো দেখতে যায়, তাদের কাছে দুজনই, সনাতন দিন্দা এবং তাপস দত্ত, দুটোই খুব বড় নাম। আমাদের এদিক থেকে বাস ভর্তি করে করে লোক প্রতি বছর ওনাদের করা কলকাতায় কর্মকাণ্ড দেখতে যান। ওনাদেরকে আমরা যে আনতে পেরে, আমাদের হাতের নাগালে আনতে পেরে যে আমরা একটা এরকম কাজ করতে পারবো, সেটা আমাদের কাছে আশীর্বাদ সম। কবে থেকে ওপেন হয়ে যাচ্ছে আমাদের মণ্ডপ? কাল থেকে, মানে 22শে জানুয়ারি থেকে ওপেন হয়ে যাচ্ছে এবং থাকছে আমাদের 25শে জানুয়ারি পর্যন্ত। এত সুন্দর প্রতিমা বিসর্জন দিতে ইচ্ছে করে? বিসর্জন দিতে ইচ্ছে তো কোনো মতেই নেই। আমরা তাই অলরেডি আমরা ক্লাব কর্তৃপক্ষ ভাবনা চিন্তা নিতে শুরু করেছি যে কিভাবে এটাকে আমরা প্রিজার্ভ করতে পারি ইকো ফ্রেন্ডলি ওয়েতে। যদি আমরা কোনোভাবে জিনিসটাকে প্রিজার্ভ করতে পারি তো নিশ্চয়ই আমরা প্রিজার্ভ করার চেষ্টা করব, নইলে তো মাকে ঘরে ফিরিয়ে দিতে হবে। তুমি একটু বলো এখানে মানুষজন কিভাবে আসবে? আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে দীঘাগামী বাস যদি আপনারা ধরেন, তাহলে ধর্মতলার থেকে দীঘাগামী বাস যদি ধরেন তাহলে আপনি কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে যদি নেমে পড়েন, সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে নেমে পড়ে যদি টোটোকে বলেন বা অটোকে বলেন কোনটাই আন্তরিক ক্লাবে যাব, ওনারা আপনাকে পৌঁছে দেবে। তা বাদ দিয়ে আমাদের কাঁথির সাধারণ জনগণ তারা তো জানেই আন্তরিক কোথায়, কারণ আন্তরিক মানেই একটা কাঁথির নাম। এখানে আরো অনেক পুজো হয়ে থাকে, কাঁথির মধ্যে আরও অনেক পুজো হয়ে থাকে এবং আমরা খুব গর্বের সাথেই বলতে পারি যে অন্যান্য জায়গার দুর্গাপুজো, অন্যান্য জায়গার কালী পুজো বা কাঁথির দুর্গাপুজো কালী পুজোকেও কাঁথির সরস্বতী পুজো আমরা এবং আমাদের আরও সমসাময়িক যত ক্লাবগুলো রয়েছে সবাই মিলে টক্কর দিচ্ছি। থ্যাংক ইউ দেবদীপ। থ্যাংক ইউ। মানুষের উদ্দেশ্যে যদি কোনো বার্তা থাকে যারা আসবে? আন্তরিকের তরফ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা এবং সরস্বতী পুজোর অনেক অনেক অভিনন্দন। এটাই বলবো, সবাই একবার আমাদের মণ্ডপে এসে যদি সময় হয় ঘুরে যান, দেখে যান, আমাদেরকে আশীর্বাদ দিয়ে যান, আগামী দিনে যেন আরও ভালো ভালো উপহার আপনাদের দিতে পারি। সব মিলিয়ে বলা চলে এক আলাদাই পরিবেশ, যার জন্যই তোমাদেরকে আসতে হবে পূর্ব মেদিনীপুরের এই আন্তরিকের সরস্বতী পুজো। আর নামটাও সত্যি খুব সুন্দর, আন্তরিকতার সাথেই তারা এই পুজোটা করছেন। যদি এই এলাকায় থাকো তাহলে তো অবশ্যই
এই ঠাকুর মিস করা তো যাবেই না। সাথে সাথে কলকাতায় থাকলেও দেখতে চলে এসো একবার অন্তত এই আন্তরিকের পুজো। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ভিডিওর জন্য আবার অপেক্ষা করো। নতুন নতুন ভিডিও, নতুন নতুন সফর আবারও আসছে। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।